brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। MDH 15 বছর আগে রাজ্যে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে তিনি লন্ডন বানাবেন। উন্নয়নের খুঁড়োর কল দেখিয়ে এরপর ভোটারদের ছুটিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছিলেন কলকাতাকে তার সরকার লন্ডনের থেকে ভালো করে দিয়েছেন। সবাই বলে সেই কলকাতাকে আর চেনা যায় না। হ্যাঁ, আমরা বলেছিলাম কলকাতাকে আমরা লন্ডন করব, তার থেকে ভালো করেছি। লন্ডন মানে উন্নয়ন। কলকাতা তৃণমূলকে 15 বছরে কেমন লন্ডন করেছে তার একটা ঝলক তো গতকাল SSKM হাসপাতালেই দেখেছি। এইভাবেই কলকাতা লন্ডন হয়েছে। জঙ্গলমহল হেসেছে, রাস্তায় উন্নয়ন খাড়া হয়েছে। তৃণমূল জামানায় সুন্দরবনের বেতাজ বাদশাহ ঝোড়ো ঢালির রাজ্যপাট একবার দেখুন। ঝড়ের গতিতে উন্নয়ন বোধ হয় একেই বলে। স্থানীয়দের দাবি নেতার নিশানা থেকে বাদ পড়তেন না মহিলারাও। তিনি মুরগি বা হাঁসের ব্যবসা করতেন। তার ছোটখাটো একটা দোকানও ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। 11 সালের পর থেকে তিনি ফুলে ফেঁপে উঠতে শুরু করেন। কিভাবে? স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে সমস্ত সাধারণ বাসিন্দাদের এলাকায় মাছের ভেড়ি থাকতো সেগুলো জোর করে তিনি দখল করতেন। এই পাঠানখালী এলাকায় যে দোকান থাকতো, ব্যবসা যারা করতো, তাদের কাছ থেকে প্রতি মাসে কার্ড মারি নিতেন। ভালো বউ দেখে, মেয়ে দেখে, সেটাই ওর বউ হয়ে যায়। কতগুলো বউ তোর তার ঠিক ঠিকানা নেই। যেটা সুন্দরী বউ মেয়ে হয় সেটাই ওনার বউ। এই নিয়ে 4-5টা বিয়ে করেছে। গোসাবা ব্লকের পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ো ঢালি। যা দেখছি গুণে তিনি শেখ শাহজাহানের সঙ্গে কম্পিটিশন করতে পারেন। ভোটের রেজাল্টের পর থেকে ঝোড়ো ঢালি বেপাত্তা। একের পর এক পেল্লাই বাড়ি, গোসাবার পাঠানখালী বাজারে প্যালেসের মতো পার্টি অফিস। এই সব দেখলে বোঝা যায় দাদার কি দাপট ছিল। আর বোঝা যায় একটা ছবি দেখে। একের পর এক তৃণমূল নেতা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারের কাছে পৌঁছানো যেত না। আর এই ঢালিবাবু তো দিব্যি তাঁর পাশে গিয়ে কথা বলছেন। একটা ছবি বলে দেয় ঢালিবাবুর দাপট কেমন ছিল। বিঘের পর বিঘে জমি বাড়ি শুধু নয়, ঝোড়ো ঢালির বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগের পাহাড়। ওনার এরকম সম্পত্তি অনেক আছে। এটা তো হিমশৈলের চূড়া মাত্র। টোটাল গোসাবা ব্লকের মধ্যে এ পর্যন্ত 5টা বাড়ি আছে। শুধু পাঠানখালী অঞ্চলের মধ্যেই 5টা বাড়ি। ভয় দেখিয়ে এইসব সম্পত্তি সব লোককে ভয় দেখিয়ে জোরকে দখল করে নিয়েছে। লোকের যা জায়গা ছিল, যদি কাগজপত্রের কোনো ডিস্ট্রিবিউট থাকতো বা কোনো ছোটো সমস্যা থাকতো, সেটাকে ভয় দেখিয়ে বাজে একটা বিরোধী দলের তকমা বা বিজেপি করে কিছু তকমা লাগিয়ে তাকে সেখান থেকে উচ্ছেদ করে সেই জায়গা দখল করে নিত। 30 বিঘের মধ্যে সম্পত্তি আছে। এটা এই বাগান করে আগে ওই বাইকের আগে থেকে যে বাগান করা আছে পুরো এটা ও দখল করে রেখেছে। 15 বছরে আসলে কাদের উন্নয়ন হয়েছে তার নমুনা পেতে হলে জঙ্গলমহলের রানীবাঁধ এখন মাস্ট ভিজিট। উন্নয়নের এমন পাওয়ার যে স্কুলের জমি দখল করে নিজের প্রাসাদ বানিয়ে ফেলেছেন তৃণমূল নেতা। রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, ছোট স্কুল বাড়ি, আর তার পাশেই স্কুলের জমিতে জেলা পরিষদ সদস্য এবং তার তৃণমূল নেতা স্বামীর উন্নতির ইমারত। বাঁকুড়ার জঙ্গলমহলে একসময় তৃণমূলের অত্যন্ত দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌর টুডু। তার স্ত্রী বিভাবতী 13 সাল থেকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। এই বিরাট বাড়ি তাঁদেরই কীর্তি। দীর্ঘদিন ধরে একটা জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে 3তলা 4তলা বিল্ডিং করে বসে আছেন। এখন আমরা শুনতে পাচ্ছি নোটিশ দিয়েছে কোর্ট থেকে, তার বাড়ি অবৈধভাবে নির্মাণ হয়েছে। ওর কাগজ থাকে কিনে নেওয়া ছিল তো সরকারিভাবে দেখালেই পাবে, কিন্তু একটা বেআইনি দলিল ও করেছিল 16 সালে। এই দলিলের রেকর্ড আজ পর্যন্ত উনি করাতে পারেন।
ওই বই তো নির্মাণ করেছে, সরকারি সম্পত্তির উপর নির্মাণ করেছে। সরকারি সম্পত্তি বলতে এটা স্কুল সম্পত্তির উপর নির্মাণ করেছে। উনি ক্ষমতার অপব্যবহার করেছে। স্কুলের জায়গা সেটিও দখল করেছিল, সেই কারণে ওটা খবর যাওয়ার পরে সরকার আরো স্কুলকে ওই জায়গাটা দিনে ডাকাতি কথাটার অর্থ কি, এটাই তার প্রমাণ। সরকারি খাস জমি, তাও আবার স্কুলের, সেটা এইভাবে দখল করে বছরের পর বছর ভোগ। তৃণমূল জামানা বলেই বোধহয় এটা সম্ভব হয়েছিল। এখন তৃণমূলের জেলা পরিষদ সদস্য তার সহকর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় নিচ্ছেন না। প্রশাসনের যা সুস্পষ্ট ইঙ্গিত, সেই সুস্পষ্ট ইঙ্গিতের দিকে এলাকার মানুষ এগিয়ে যাবে। এ বিষয়ে আইনি বা বেআইনি বাড়ি নির্মাণ, এই প্রসঙ্গে প্রশাসন যা পদক্ষেপ নেবে সেটাই সঠিক। 7 দিনের মধ্যে স্কুলের জমিতে বাড়ি খালি করতে নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন। নোটিশের 7 দিন পর বাড়িটি ভেঙে সরকারি ওই জমি দখল নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে বাঁকুড়া জঙ্গলমহলে রানীবাঁধ ব্লকে গৌর টুডু এবং বিভাবতী টুডুর বাড়ির সামনে। এই সেই বাড়ি, যে বাড়িটি স্কুলের জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমি বাড়ির সামনে রয়েছি, একটু ডাকার চেষ্টা করব। আমরা দীর্ঘক্ষণ ধরে ডাকছি কিন্তু কারো সারা শব্দ পাচ্ছি না। বলছি, গৌরদা বাড়িতে আছেন? গৌরদা, বিভাবতী বাড়িতে আছেন? অভিযোগ করতেই পারে, অভিযোগ কি আছে? অভিযোগ তো আমিও করতে পারি অনেক কিছু। কথার কথা, যার কানে যেরকম কথা গেছে সেরকম কথা বলছে। আপনারা কি আইনের পথে যাচ্ছেন? হ্যাঁ, আমরা আইনি পথে যাচ্ছি, টোটালি আইনি পথে যাচ্ছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও গৌরটুডির ছেলে তিনি রয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন তারা আইনের পথে আশ্রয় নেবেন। কলকাতাকে লন্ডন বানানোর নামে তৃণমূল তাদের 15 বছরে কাদের জীবনে লন্ডনের সুখ এনেছিল, এই প্রাসাদগুলি তার প্রমাণ। এই ছোট কুচো পাড়ার নেতারা তো নিমিত্ত মাত্র, উন্নয়ন তো হয়েছিল আরো একজনের। 2014 সালে সাংসদ হওয়া অভিষেকের রাজ্য রাজনীতিতে রকেটের গতিতে উত্থান। এখন রোজ নতুন নতুন মামলা। মাটি চুরির অভিযোগে এবার মামলা নদিয়ার কৃষ্ণনগরে। 1100 বিঘা খাস জমি দখল, 450 বিঘা জমির মাটি কেটে বিক্রি, অভিযোগের পাহাড়। কৃষ্ণনগর আদালত ইতিমধ্যে এই মামলায় পুলিশের রিপোর্ট তলব করেছে। 1100 বিঘা জমিকে অর্থাৎ দখল করে নৈরাজ্য চালিয়েছে। 450 বিঘে সম্পত্তি বা জমি রয়েছে, তাতে 30 ফুট ডিপ গভীর খনন করে সেই মাটি কালোবাজারি করে সে বিক্রি করা হয়েছে। 1000-2000 কোটি টাকা মিনিমাম এই স্ক্যামটার পেছনে রয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই সমস্ত, তার মদতে এই সমস্ত কার্যকলাপ পরিচালিত হয়েছে। মোটামুটি 400-450 বিঘা শেষ করে দিয়েছে মাটি কেটে। থানায় অভিযোগ এর আগেও আমি দিয়েছি, কোনো স্টেপ নেয়নি। কল্লোলখার মহাশয়ের কাছে একটা দরখাস্ত লিখে পাঠানো হয়েছিল, কোনো রেসপন্স পাইনি। আদিবাসী মহিলাদের বাড়ির মধ্যে কিছু বম পিস্তল রেখে মানুষকে হুমকি দেখাচ্ছে। মা মাটি মানুষের উন্নয়নের স্লোগান দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি থেকে আসলে কোন মানুষদের উন্নয়ন হলো সেটা তো দেখতেই পাচ্ছেন এখন। একে একে নিভিছে দেউটি। মমতার তৃণমূলের এখন এটাই বাস্তব ছবি। নেতাকর্মীরা যেন এই আছেন এই নেই। তাসের ঘরের মতো যেন ভেঙে পড়ছে তৃণমূলের অন্দরমহল। এবার তৃণমূল ছাড়লেন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে। বৃহস্পতিবার সন্ধে উত্তর কলকাতায় তৃণমূলের আমি বেঈমান নই কর্মসূচিতে ছিলেন তিনি। কুণাল ঘোষের পাশেও দেখা গিয়েছে তাকে। এই সভা থেকে বেরিয়েই পদত্যাগ বিশ্বরূপের। পদত্যাগ করে তাঁর আফসোস, তৃণমূল করে ভুল করেছি, আগামী দিনে প্রায়শ্চিত্ত করতে হবে। সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না। তৃণমূল কংগ্রেস বা জোড়া ফুল, এই দুটির সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, যা করেছি ভুল করেছি, আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে।
কলকাতা পুরসভা পরিচালনায় তৃণমূলের পুরো বোর্ডের দিকে আঙুল তুলেছেন বিশ্বরূপ। তাঁর অভিযোগ, তৃণমূলের গাফিলতির কারণেই আজ চারিদিকে বিপর্যয়। পুরসভার বিভিন্ন অনিয়ম নিয়ে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি বলেও অভিযোগ বিশ্বরূপের। তাঁর কথা শোনা হলে আজ গার্ডেন রিচ বা তারাতলার মতো মর্মান্তিক ঘটনা ঘটত না বলেই দাবি বিশ্বরূপের। আজকে তো বলছি না যে আজকে তৃণমূল কংগ্রেস হেরে গেছে বলে আমি বলছি, একটা আর্কিটেক্ট নেই কলকাতা পৌরসভার মতো জায়গায়, কোনো নজরদারি নেই। আমার প্রশ্নে মেয়র বারবার বিব্রত হয়েছেন, কিন্তু কে কার কথা শুনবে? শোনার মতো তখন কেউ ছিল না, তখন সব তৃণমূল, সবাই টেবিল চাবড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এতই যখন ক্ষোভ অভিযোগ, তখন বুধবার তৃণমূলের কর্মসূচিতে গেলেন কেন? জল মাপতে? কয়েকদিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কনভেনশনেও গিয়েছিলেন বিশ্বরূপ। শেষ পর্যন্ত কোথায় ভিড়বেন তিনি? বিজেপি না ঋতব্রত শিবির? আমার যাওয়ার থেকে নির্ভর করবে সমস্ত কিছু। এখনো সময় তো সব কিছু আছে, সময় তো এখন পড়ে রয়েছে। সবে একটা সিদ্ধান্ত কালকে নিয়েছি, এখন সময় দিন। ভাবনা চিন্তা তো নিশ্চয়ই সব রকম ভাবনা চিন্তা করবো। মানুষের জন্য যেখানে কাজ করতে পারবো সেখানেই যাব। 21শে জুলাইয়ের আগে পড়ে থাকা কয়েকজনকে নিয়ে গাঝাড়া দিতে চাইছে কালীঘাট তৃণমূল। আমরা বেঈমান নই স্লোগানে ক্যাম্পেনও শুরু হয়েছে, কিন্তু 21শে জুলাই পর্যন্ত কজন নেতা টিকে থাকবেন বিশ্বরূপের পদত্যাগের পর, সেটাই কোটি টাকার প্রশ্ন। তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের 48 ঘন্টা পার, এখনও দিনরাত এক করে চলছে উদ্ধার কাজ। গোটা এলাকাকে 8টি সেক্টরে ভাগ করে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা, ভারতীয় রেল, এনডিআরএফ। বুধবার এবং বৃহস্পতিবার ম্যানুয়াল ড্রিলিং মেশিন দিয়ে কুয়োর মতো গর্ত করে কোমরে দড়ি বেঁধে উদ্ধারকারীদের নামানো হচ্ছিল। ভিতর থেকে বের করে আনা হচ্ছিল মৃত এবং আহত শ্রমিকদের, কিন্তু র্যাডার দিয়ে স্ক্যান করে আর প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে না। শুক্রবার ভোর থেকে সেই পদ্ধতি বদলে লাইভ ডিটেক্টর, অ্যাকোয়াস্টিক সেন্সর এবং ইনফ্রারে ভিকটিম লোকেটিং ক্যামেরা ব্যবহার করা হয়। ক্যামেরায় দেহের অস্তিত্ব নিশ্চিত হলে তবেই নামানো হচ্ছে উদ্ধারকারীদের। পুরো লোহার চাদর কাটতে রেলের তরফে অক্সিকাটার এবং প্লাজমা কাটার আনা হয়েছে। বিমের কিছু অংশ কেটে ভিতরে এনডিআরএফকে ঢুকতে সাহায্য করবে রেল। লিলুয়া ওয়ার্কশপে যখন কোনো কামরা তার যে মোটা পুরু যে আয়রনের চাদর সেটা কেটে দেওয়ার মতো ইকুইপমেন্ট হচ্ছে প্লাজমা কাটার, এবং তার সঙ্গে সঙ্গে টিনের শেড, সেটাকেও ব্যাপকভাবে এবার কাটিং করতে হবে। তার জন্য প্রয়োজন অক্সি কাটার। অক্সি কাটার এমনভাবে কাটে যতটুকু পোর্শন কাটতে চায় ততটুকু পোর্শন একেবারে কাগজের মতো সুন্দর করে কেটে ফেলা যায় অল্প সময়ের মধ্যে। এনডিআরএফ আপনাদের থেকে সহযোগিতা আছে? হ্যাঁ, এখানে প্লাজমা কাটিং মেশিন আছে, অক্সি কাটিং মেশিন আছে, যেগুলো দিয়ে আমরা লোহার যে বিমগুলো যদি কাটতে হয় সেগুলো কাটবো, সেই সবগুলো অ্যাসিস্ট করার জন্য আমরা এসেছি। उनके पास चूँकि एग्रेसिव कटिंग करना है, काफ़ी गर्डर्स बहुत मोटे मोटे हैं, आपने देखा होगा कि ये स्ट्रक्चर काफ़ी इंटायरली गर्डर्स का है, तो इसलिए उनके असिस्टेंस को हमने लिया है। শুক্রবার বিকেল পর্যন্ত 33 জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কিনা তা খুঁজে বার করার আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। আনঅর্গানাইজ সেক্টরে এরকমভাবে এক্স্যাক্ট ফিগার মেনটেন করা হয় না, মানে কত লোক কাজ করছে, তারা সেই খাতাটা কোথায় আছে, যারা রেগুলার সই করে কাজে ঢুকছে বা কিছু, সেটাই একটা বড় সমস্যার জায়গা। এখনও ক্যামেরা দিয়ে দেখছেন বা হার্টবিট যেটাতে মেজার করা যায় সেগুলো যন্ত্র লাগিয়ে দেখছেন যদি কিছু পাওয়া যায়। উদ্ধার কাজে নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকারী দলের সঙ্গেও কথা বলেন তিনি। ট্রাইং দেয়ার বেস্ট, দুটো জায়গা ক্লিয়ার করতে পেরেছে। এনডিআরএফ হোপফুল যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে। বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নির্মীয়মান গোডাউনের প্ল্যান করা আর্কিটেক্ট, ডিজাইনার এবং প্ল্যানারকে ব্ল্যাক লিস্ট করেছে পুর নগরোন্নয়ন দফতর। এই দিনও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। বুধবারেই ফার্স্ট কাজে এসেছে আর বুধবারেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কালকে রাত্রে এসছে বডি, তো বললো 4টে বডি এসে দেখুন আপনারা চিনতে পারেন কিনা।
একটা বিপর্যয়, অনেকগুলো মানুষের মৃত্যু। এসএসকেএমে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে। তারাতলার বিপর্যয়ের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এসএসকেএম হাসপাতালে মৃত্যু মিছিল। আগের দিন ঘি কুমারের মৃত্যু হয়েছিল, বিহারের মুঙ্গেরের বাসিন্দা, তারই ভাই, তারও মৃত্যু হয়েছে। আজকে মন্নু কুমার 19 বছর বয়স, তারও মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন, তাদের হাতে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে। বর্তমান সিচুয়েশনটা দেখতেই এলাম, দেখা যাক। এখনো তো উদ্ধার কার্য চলছে, জানি না এরপরে কি হবে। ভালো খবর তো দিতে পারছি না, কে কতটা ঠিকঠাক আছে সেটা দেখে নিন। মিনিট 5 দেখুন, মিনিট 5 হয়ে গেলেই আমরা বলতে পারবো। বিপর্যয়ের পর 2 দিন পার, এসএসকেএম হাসপাতালে এখনো উদ্বিগ্ন আত্মীয় পরিজনদের ভিড়। ঘটনাস্থল থেকে হাসপাতালে অ্যাম্বুলেন্স এলেই ছুটে আসছেন এক রাশ উৎকণ্ঠা নিয়ে এসএসকেএমে অপেক্ষারত পরিজনরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আর কান্নার রোল উঠছে এসএসকেএমে। এসএসকেএম হাসপাতালের যে ট্রমা কেয়ার সেন্টার, সেখান থেকে 2টি ডেড বডি ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। জখমদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। ট্রমা কেয়ার সেন্টার ও ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন তারা। काम करने के लिए 20 दिन पहले आया था सर। कितने जन कहाँ का रहने वाला है? ये सब मुंगेर जिला का रहने वाला है सर। हाँ। उसका घी कुमार भी उसके साथ था? हाँ, उसका भाई है सर, मन्नू कुमार का। हाँ, कितने जन आया था कोलकाता? 6 जने आए थे सर, एक ही परिवार से 6। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। শুক্রবার ভোর রাতে আরও 3 জনকে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে ভাটপাড়া জগদ্দলের বাসিন্দা স্বপন মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমেছে স্থানীয় বাসুদেবপুর থানার কাউগাছি কদমতলার বাড়িতে। উদ্ধার হয়ে 10টা থেকে 10:30টার মধ্যে এখানে নিয়ে চলে এসে তারপর হ্যাঁ আমাদের জানালো সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমার বাবার নাম স্বপন মণ্ডল। বুধবারেই ফার্স্ট কাজে এসেছে, আর বুধবারেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। পরিবারের পাশে দাঁড়াতে মৃত স্বপন মণ্ডলের বাড়িতে যান জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। আমরা পরিবারের পাশে থাকার জন্যই আমরা এখানে আসলাম, কি পরিবারের যে ক্ষতি হয়েছে ওটাকে কোনোভাবে পূর্ণ করা যাবে না। স্বপনবাবু মারা গেছে, ওনাকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো না। ওর যে কষ্টটা এদের জীবনে এসছে ওটাকে কোনো মতোই পূর্ণ করা যাবে না। কিন্তু তার সত্ত্বেও সরকার একটা ঘোষণা করেছে, তো ওটা এদের তাড়াতাড়ি যেন এরা পায়। কয়েকজনের চূড়ান্ত গাফিলতির খেসারত দিতে হলো এতজন শ্রমিক এবং তাদের পরিবারকে। তারাতলায় গুদাম বিপর্যয়ের পর কেঁচো খুঁড়তে গিয়ে কালি বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে কালির কীর্তি প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান কালির কথা ছাড়া কুটোও নড়ত না কলকাতা পুরসভায়। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালিকে তুললে সব বেরিয়ে যাবে। বৃহস্পতিবার রাতে সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। এরপরই একে একে সামনে আসছে কালির নানা কীর্তি, উঠে আসছে নানা অভিযোগ। জানা গিয়েছে ভাইপোর নাম ভাঙিয়ে টাকা তুলতেন কালীচরণ। 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই কালির বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন। কালীচরণের উপর ক্ষুব্ধ ছিলেন কলকাতা পুরসভার কর্মীরা। পুরকর্মীরা তার বিরুদ্ধে সইও সংগ্রহ করেন, কিন্তু ধামাচাপা পড়ে যায় অভিযোগ। তৃণমূলের কাউন্সিলররাও কালীচরণের ভূমিকায় বিরক্ত ছিলেন। তাদের অভিযোগ, কালীকে এড়িয়ে মেয়র অবধি পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। ভীষণ প্রভাবশালী মানে আমি ওনার কথা আমি যখন কাউন্সিলর হলে সেই কোভিড পিরিয়ড থেকে শুনছি। একজন ভিআইপি চেয়ারের একজন ভিআইপি ওএসডি, তো খুব স্বাভাবিক ভিআইপি চেয়ারটাকে তো খুব ইজিলি অ্যাক্সেস করা যেত না। পুরসভায় ডিফ্যাক্টো মেয়রের নাম ছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়।
মেয়রের প্রধান পুরোহিত, মেয়র যদি ঈশ্বর হয় আর কি, তাহলে উনি হচ্ছেন একমাত্র পুরোহিত যাকে পুজো দিলে পরে দেবতা তুষ্ট হয়ে যেত, ববি হাকিম তুষ্ট হয়ে যেত, সন্তুষ্ট হয়ে যেতেন। এমনকি কোটি কোটি টাকার ভুয়ো টেন্ডার দুর্নীতির অভিযোগেও নাম জড়িয়েছে কালীচরণের। চলতি বছর 13ই মে তার বিরুদ্ধে পুরো কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা করেন এক আইনজীবী। কালীর এই কীর্তিমান হয়ে ওঠার পিছনে কি ভাইপোরই আশীর্বাদ রয়েছে? কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। মুখ্যমন্ত্রী কাল একটা তথ্যগত গন্ডগোল হয়েছে। উনি কাল বলতে গিয়ে বলেছেন কালী ক্যামাক স্ট্রিটের, কালী ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভার, কারণ ক্যামাক স্ট্রিট কালীকে সহ্য করতে পারতো না। পুরসভার কয়েকজন আবার এখন বালিশাটা তৃণমূলে গেছে, বিজেপি স্পন্সর, সেই জন্য কালীকে এখন ক্যামাক স্ট্রিট সাজানো হয়েছে। এটা ঠিক হচ্ছে। শুক্রবার কালীচরণকে আলিপুর আদালতে তোলা হয়। তাকে 4 জুলাই অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কলকাতা এবং শহরতলিতে একাধিক নির্মাণে বারবার প্রশ্ন উঠেছে। কোথাও হেলে পড়েছে বহুতল, কোথাও প্ল্যানের অনুমতি না থেকেও বহুতল তৈরি হয়েছে এবং তা ভেঙে পড়েছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অপরিকল্পিত বহুতল। গার্ডেন রিচ থেকে কসবা, তিলজলা এবং তারাতলায় ভেঙে পড়া গুদাম ঘর, উদাহরণ ভুরি ভুরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মতে বেআইনি ও অপরিকল্পিত নির্মাণে অবিলম্বে নিয়ন্ত্রণ জরুরি, না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তার নির্দেশেই কলকাতা সহ 12টি পুরো এলাকায় নির্মীয়মান বহুতলের নকশায় শুরু হলো স্পেশাল অডিট। কলকাতা পুরো এলাকা, বিধাননগর পুরো এলাকা, রাজারহাট নিউ টাউন, এনকেডিএ, পূজালী পুরসভা, বারুইপুর পুরসভা, বজবজ পুরসভা, মহেশতলা পুরসভা, রাজপুর সোনারপুর পুরো এলাকা, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, হাওড়া এবং বালির কিছু ওয়ার্ডের সব নির্মীয়মান বহুতলে এই স্পেশাল অডিট হবে। 31 জুলাইয়ের মধ্যে এই স্পেশাল অডিটের কাজ শেষ হবে। গঙ্গার পারে হওয়া নির্মাণও স্পেশাল অডিটের আওতায় থাকবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা ইনক্লুডিং নিউ কেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর সোনারপুর, সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর, আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি। 3 ভাবে স্পেশাল অডিটের কাজ হবে। নির্মীয়মান বহুতলকে তার ফিজিক্যাল স্ট্রাকচার এবং নকশায় ক্লিয়ারেন্স পেতে হবে, তবেই মিলবে ছাড়পত্র। 11 জনের স্পেশাল অডিট টিমে রাখা হয়েছে সয়েল টেস্ট এক্সপার্ট থেকে ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার এবং পুলিশের প্রতিনিধিকে। শুক্রবার থেকে স্পেশাল অডিটের কাজও শুরু হয়ে গিয়েছে। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে, গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সংস্কারের আওতায় থাকা G+5 বহুতলে স্পেশাল অডিট হবে না। এমনকি পুরনো G+5 বহুতলে নকশায় অদল বদলের কাজে প্রয়োজনীয় অনুমতি থাকলে তা স্পেশাল অডিটের আওতায় আসবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হাই রাইজ কাকে বলবে? G+5। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। দয়া করে কনফিউশন ছড়াবেন না। নির্মাণের নকশা দুর্নীতি রোধেও কড়া বার্তা মুখ্যমন্ত্রী। নকশা পাশে হয়রানির শিকার থেকে ঘুষ নেওয়ার মতো ঘটনায় অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন তিনি। ভুক্তভোগীরাও অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রেসিডেন্সিয়াল ও বাণিজ্যিক বহুতলের অগ্নি নির্বাপন এবং বজ্রপাত নিরোধক ব্যবস্থা খতিয়ে দেখতেও স্পেশাল অডিট হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য 90 দিনের একটা টাইম ফ্রেমও তৈরি করা হয়েছে। গেরুয়া বঙ্গে বঙ্কিম স্মরণ। সাহিত্য সম্রাটের 189তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বাংলায় করা পোস্টে তিনি লেখেন, মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখন আমরা বন্দে মাতারামের 150তম বার্ষিকী উদযাপন করছি। বন্দে মাতারামের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা উপহার দিয়েছিলেন।
এদিন রাজ্য সরকারের তরফেও বঙ্কিম জন্মজয়ন্তী পালন করা হয়। সকালে কলেজ স্ট্রিটে বন্দে মাতারামের স্রষ্টার বাড়ি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। স্কুল পড়ুয়াদের সঙ্গে রাষ্ট্রগানে গলাও মেলান মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যে বন্দে মাতারাম মিউজিয়াম তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই তৃণমূল জমানার দুর্নীতি, পরিবারবাদের বিরুদ্ধে ফের একবার সরব হন। पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम। अभी राष्ट्रवादी सरकार आया है, सब काम होगा। एक बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम। ঘটনাচক্রে বন্দে মাতারামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর কলেজ স্ট্রিটের এই বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেই সময়কার বিরোধী দলনেতাকে ঢুকতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বাড়ি রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের ১৫০ বছরে। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, খুঁড়ে দিয়েছিল। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়। ওদের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলেছিলেন। আমি আজ পর্যন্ত একজনও বিজেপি নেতাকে দেখিনি যিনি পুরো বন্দে মাতরমটা বলতে পারেন। তাও বঙ্কিমচন্দ্রকে স্মরণ করছেন, এটা তো ভালো, বাংলার পক্ষে আনন্দের। রাজ্য সরকার বদলেছে, সরকারের দর্শনও বদলেছে। বঙ্কিমচন্দ্রের দেখানো পথেই বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরতে চায় শুভেন্দু অধিকারীর সরকার। अभी तो एक सामने आया कि 7.5 करोड़ रुपए चोरी किया इन लोगों ने। इसके पहले 8 महीने का सीसीटीवी फुटेज डिलीट किया है इन यादव ने। ये लगातार ये काम चल रहा था। গত 19শে জুন রাম মন্দিরে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন চুরির তদন্তে 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি। मेरी अपील होगी सभी राम भक्तों से, अयोध्या के बारे में जो समाचार पत्रों में सुनने को मिला, हम लोगों ने ट्रस्ट के अनुरोध पर एसआईटी जांच बिठाई है और मैं उन्हें इस बात के लिए कह सकता हूं कि एसआईटी जांच दूध का दूध और पानी का पानी करके रहेगी, उसमें कोई संदेह नहीं। রাম মন্দিরের প্রণামী দুর্নীতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেয় বিশেষ তদন্তকারী দল। এই রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সিট আধিকারিকদের রিপোর্টের দাবি, চুরির ঘটনা ধামাচাপা ও প্রমাণ লোপাটে মন্দিরের সিসিটিভি ফুটেজ গায়েব। নগদ ও সোনা সামগ্রী চুরির ট্রাস্টের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছাড়া সম্ভব নয়। রাম মন্দির ট্রাস্ট ভেঙে নতুন পরিচালন পর্ষদ গড়া হোক। যদিও যোগীর সিটে ভরসা নেই বিরোধীদের। हमारे साधु संतों, पुजारी और मंदिर में जो सेवा करने वाले लोग हैं, उनके लिए जांच के लिए बताओ, अधिकारी जांच करेंगे, इन अधिकारियों की एसआईटी कौन कराएगा? যোগীর দপ্তরে এই রিপোর্ট জমা পড়তেই চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ট্রাস্টের ঘনিষ্ঠ 8 জনকে। গ্রেফতার অবিনাশ শুক্লা নামে মন্দিরের এক কর্মী, যার অ্যাকাউন্ট থেকে মিলেছে 5 লক্ষ টাকা। এছাড়াও টাকা গোনায় যুক্ত মনীষ যাদব পুলিশের জালে। গ্রেফতার হয়েছেন প্রাক্তন ব্যাংক কর্মী সুভাষ শ্রীবাস্তব। জাল রসিদ তৈরির অভিযোগে করুণেশ পান্ডে গ্রেফতার হয়েছেন।
রাম মন্দির ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রায়। পাশাপাশি ইস্তফাপত্র জমা দিয়েছেন ট্রাস্ট সদস্য অনিল মিশ্র। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রায় নিজেও কার্ড করায়। তদন্তে জানা গিয়েছে চম্পতের প্রাক্তন গাড়ির চালক টিন্নুর কাছে থাকত মন্দিরের দান বাক্সের চাবি। মন্দিরে তিনি রীতিমতন ছড়ি ঘোরাতেন বলেই অভিযোগ। চুরিতে সহযোগীর নাম জড়াতেই চম্পত রায়কে পদত্যাগ করার কথা বলা হতে পারে বলে সূত্রের খবর। বিষয়টি সামনে আসার পর এই মামলায় প্রথম এফআইআর দায়ের হয়। অভিযোগ দায়ের করেন ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহন। जैसे ही एसआईटी की रिपोर्ट सामने आई, जितने नाम थे उनके नाम लिखे, जिनके नाम नहीं थे पर हो सकते हैं तो एवं अन्य लोग लिखा, और जिस दिन उनको नाम मिले उसी दिन एफआईआर हो गई। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হুঙ্কার, সনাতন মূল্যবোধ নিয়ে যারা ছেলে খেলা করবে তাদের ছেড়ে কথা বলা হবে না। সিটের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে তার সরকার, জানিয়েছেন যোগী। রাম মন্দিরে চুরির অভিযোগ সামনে আসতেই তেরেপুরে আসরে নেমে পড়েছে আপ কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। রাম মন্দিরে চুরির ঘটনায় একগুচ্ছ প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। राम मंदिर में अरबों रुपए के चढ़ावे की चोरी हो गई। बता रहे हैं कि लगभग 200 करोड़ रुपए का तो कैश चोरी हो गया। आप जाते हो ना मंदिर, आप पैसे चढ़ाते हो भगवान जी के सामने, हीरे जवाहरात चढ़ाते हो। लगभग 200 करोड़ रुपए का तो बताते हैं कि कैश ही चोरी हो गया। कई सारे हीरे जवाहरात के बक्से चोरी हो गए। इसकी वजह से जैसे जैसे बात फैलती जा रही है, हर राम भक्त, हर सनातनी बहुत ज्यादा दुखी है। मैंने बहुत लोगों से बात की, लोगों के मन में बहुत सारे प्रश्न हैं कि ये क्या हो गया। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পক রায় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। সেই চম্পক রায়কে নিয়েই প্রশ্ন তুলেছিলেন কেজরিওয়ালও। इस ट्रस्ट में एक व्यक्ति है चंपत राय। चंपत राय जनरल सेक्रेटरी है, वो सर्वे सर्वा है, पूरा मैनेजमेंट उसके हाथ में, वही मंदिर चलाता है। सबसे ज्यादा आरोप उसी के ऊपर लग रहे हैं। कौन है चंपत राय, कहां से आया ये, क्या चीज है ये? ना कोई संत है, ना कोई महात्मा है। कौन है, किसका आदमी है ये? बड़े बड़े नाम लिए जा रहे हैं, इसका आदमी है, उसका आदमी है, उसका आदमी है, बड़े बड़े नाम लिए जा रहे हैं। कौन है चंपत राय? সিট তদন্তে নেমে যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে আছে চম্পত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ আপ্তসহায়ক রমাশঙ্কর যাদব ওরফে টিন্নু। মন্দিরের প্রণামী বাক্স অনুদানের টাকা নিয়ে কি হতো, কোথায় কোথায় পাঠানো হতো, সেই পুরো প্রক্রিয়ায় রমাশঙ্কর যাদবের ভূমিকা ঠিক কি ছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে এই চুরির অভিযোগ নিয়ে দেশের রাজনীতি উথাল পাতাল। चोरी का पैसा वो आप मंदिर में चोरी करते हो, हिंदुत्ववादी लोग हैं आप, अपने आप को मानते हो। आप मंदिर की दान पेटी चुराते हो, लाखों करोड़ रुपया चुराते हो, वो पैसा राजनीति में आता है और उसी पैसे से आप सांसद विधायक खरीद लेते हो, पार्टियां तोड़ते हो। वही राम मंदिर के 2000 करोड़ आप लोगों ने जो चोरी की है, उसी पैसे से आपने आपके सांसद तोड़े, तृणमूल के सांसद तोड़े, विधायक तोड़े, शिवसेना के जो 6 सांसद तोड़े, वो राम मंदिर का ही लूटा हुआ पैसा है। ये राज्य का मुद्दा नहीं है, केवल उत्तर प्रदेश के राज्य का मुद्दा नहीं है, बल्कि ये देश का, ऑल ओवर द कंट्री, पूरे राष्ट्र का, नेशन का मुद्दा है। तो इस मुद्दे में आवश्यकता थी कि इसकी जांच सुप्रीम कोर्ट के माननीय उच्चतम न्यायालय के निर्देश के अनुसार कोई कमेटी का गठन होता और वो कमेटी जांच पड़ताल करती, तो निश्चित रूप से करोड़ों करोड़ों की आस्था रखने वाले लोग जो हैं, उनके चढ़ावा में जो डकैती हुई बड़े पैमाने पर, उसका निश्चित तौर से खुलासा भी होता। রাম মন্দিরে চুরির ঘটনা এক স্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। ভগবান রামকে দেওয়া সাধারণ মানুষের দান লুট করা হয়েছে, কিন্তু এফআইআরে অধস্তন কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত। প্রশ্ন, বড় যোগসাজশ ছাড়া এই কর্মচারীরা কি সিসিটিভি বন্ধ করতে পারে? বড় মাথা না থাকলে হাজার কোটি টাকার অনুদান চুরি করতে পারে? जो राम मंदिर में चंदा और चढ़ावे चोरी का मुद्दा है या प्रकरण है, उस पे कांग्रेस पार्टी ने आधिकारिक तौर पर अभी तक कोई बात नहीं कही थी और इस मुद्दे पे कुछ नहीं बोले थे। उसकी वजह ये थी कि हम किसी भी विषय का इतनी जल्दी राजनीतिकरण नहीं करना चाहते हैं, खास तौर से धार्मिक विषयों का।
लेकिन अब जब FIR दर्ज हो गई है तो इसका मतलब है कि सरकार ने मान लिया है कि राम मंदिर में भयानक चंदा की और चढ़ावे की लूट हुई है। বিরোধীদের কড়া আক্রমণের জবাব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। सरकार की जो मंशा है, सरकार ने पहले दिन कहा कि दूध का दूध और पानी का पानी सबके सामने आएगा, लेकिन मैं फिर से अपील करूंगा, राम भक्तों की अग्नि परीक्षा मत लो। राम भक्तों के साथ, उनकी आस्था के साथ खिलवाड़ करना बंद करो। अगर तथ्य नहीं है, पुष्ट प्रमाण नहीं है तो आरोप प्रत्यारोप बंद करो, और प्रमाण है तो SIT को सबूत सहित प्रमाण प्रस्तुत करो। SIT की सिफारिश के अनुरूप सरकार कार्रवाई को आगे बढ़ा रही है, और जब वरिष्ठ अधिकारियों की टीम कार्य कर रही है तो उसमें फिर राजनीतिक बयानबाजी बंद करें। পুলিশ সূত্রে খবর, এই তদন্তের পরিধি এখানে শেষ হচ্ছে না। শ্রীরামের দানে ঠিক কত টাকার কেলেঙ্কারি হয়েছে, যারা সরাসরি এই টাকা গোনা বা রাখার দায়িত্বে ছিলেন, তাদের আসল মতলব কি ছিল তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। গোয়েন্দাদের অনুমান, এই দুর্নীতি শুধু এই 8 জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর জাল আরও গভীরে ছড়িয়ে থাকতে পারে। ঘটনার পেছনে আর কোন বড় মাথা কাজ করছে, এবার সেটাই খুঁজে বের করতে চাইছে উত্তরপ্রদেশ পুলিশ। রাজনৈতিক মহলের দাবি, এই কেলেঙ্কারির বীজ নাকি বোনা হয়েছিল আজ থেকে 6 বছর আগেই। ট্রাস্টের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে 2020 সালেই আর্থিক ব্যবস্থাপনায় গলদ ও ত্রুটির উল্লেখ। অডিটররা সতর্ক করে বলেছিলেন, ট্রাস্টের গোটা কাজকর্মে চূড়ান্ত পেশাদারিত্বের অভাব রয়েছে। অনুদানের হিসেব রাখার কোনো সুসংগঠিত বিজ্ঞানসম্মত ব্যবস্থা সেখানে নেই। তাহলে কি সেই সময়ই ব্যবস্থা না নেওয়ায় আজ কোটি কোটি ভক্তের দান সামগ্রী চুরির এত বড় অভিযোগ উঠল? রাম মন্দিরে উঠছে প্রশ্ন। প্রতিশ্রুতি ছিল সংকল্পপত্রে, প্রচারেও শোনানো হয়েছিল আশ্বাসবাণী। भाजपा का संकल्प है बंगाल में UCC लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी, 4 शादी करने की परमिशन। ক্ষমতায় এসে এবার কথা রাখতে চলেছে গেরুয়া শিবির। এবার পশ্চিমবঙ্গেও ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার পথে শুভেন্দু অধিকারী সরকার। আগামী সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিল পেশ করা হবে, বিলের ওপর আলোচনাও হবে। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। এই মুহূর্তে বিধানসভায় বিজেপির যা সংখ্যা, তাতে যে কোনো বিল পাশ করানোই জলভাত। তাই এ রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর দেশের 4র্থ রাজ্য হিসেবে বাংলায় চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। এই বিধি অনুযায়ী দেশের সব সম্প্রদায়ের জন্য এক এবং অভিন্ন আইন। বিয়ে, বিবাহ বিচ্ছেদের মতো ব্যক্তিগত বিষয়ে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইন। সম্পত্তির উত্তরাধিকার, সন্তান দত্তকের মতো বিষয়েও অভিন্ন আইন। 44 নম্বর ধারায় UCC চালু করার নির্দেশ আছে, সুতরাং এটা একটা সাংবিধানিক নির্দেশ, এটা নতুন কিছু নয়। ক্ষমতায় থাকাকালীন অভিন্ন দেওয়ানি বিধির তীব্র বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হারানোর পরেও বিরোধিতার লাইনে অনড় কালীঘাটপন্থী তৃণমূল। বিজেপির অ্যাবসলিউট মেজরিটি ছিল না, তাই ওরা সারা ভারতবর্ষে পাস করতে পারেনি, কিন্তু রাজ্যগুলো করছে। আমার মতে এটাকে বিরোধিতা করা উচিত। তৃণমূল দলটাই ইতিহাস। হরপ্পা, মহেঞ্জোদারো, বাবর, আকবর, মমতা বন্দ্যোপাধ্যায়, একই টোনে একই সুরে বলবো আমরা, এরা ইতিহাস। ইতিহাসের পাতায় চলে গেছে যে দলটি, সেই দলটি নিয়ে সাংবাদিকরা দয়া করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। সিএ ওয়াকফ বিলের সময় রাজ্যে অশান্তি, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল। ইউসিসি বিলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর সরকার। ইউসিসির সঙ্গে সোমবার আরও 2টি
দুটি বিল আসছে বিধানসভায়, একটি তোলাবাজি গুন্ডাগিরি আটকাতে বিল, অন্যটি সম্পত্তি রক্ষা সংক্রান্ত সংশোধনী বিল। সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে হামলাকারী সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতেই এই বিল আনছে শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যের প্রশাসনিক কাজের গতি বজায় রাখতে এবার বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারী সরকারের। এবার সরকারি ছুটির দিনেও আসতে হবে অফিসে। রাজ্যের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর ছুটির দিনে বিভিন্ন সেলের কর্মীদের পালা করে অফিসে আসার বিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, শনি ও রবিবার সহ সমস্ত সরকারি ছুটির দিনে রস্টার ভিত্তিতে প্রতিটি সেলে ন্যূনতম সংখ্যক কর্মী রাখতে হবে। দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের অনুমোদনে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে উচ্চপদস্থ আধিকারিকরা শনি ও রবিবার ও সরকারি ছুটির দিনে কাজ করেন। সেই কারণে দফতরের অন্যান্য শাখার কর্মীদের তাদের প্রয়োজন মতো সহায়তা করতে হতে পারে। তাদের কাজের গতি বজায় রাখতে ও প্রয়োজনের প্রশাসনিক সহায়তা করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সরকারি ছুটির দিন হোক বা শনি রবিবার পালা করে ন্যূনতম কর্মী অফিসে উপস্থিত থাকতেই হবে। বিজেপি সরকার আসার পর থেকে পরের পর সুখবর পেয়েছেন সরকারি কর্মীরা। বকেয়া দিয়ে তো মিলেইছে, পাশাপাশি সরকারি ছুটির তালিকাতেও যুক্ত হয়েছে নতুন একটি ছুটির দিন। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে মিলবে ছুটি। তবে কাজের চাকা যাতে কোনো পরিস্থিতিতেই থমকে না যায়, সেজন্য কড়া পদক্ষেপ করল নতুন সরকার। দিলীপ বর্মন কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট পঞ্চায়েত এলাকায় বুথ স্তরের তৃণমূল নেতা। এহেন নেতার কোমরে পড়ল দড়ি, জুটল বাঁশের মার। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দিলীপ বর্মনের এই ছবি। একটি ঘরে দিলীপের কোমরে দড়ি বাঁধতে দেখা যায় একজনকে। কিছুই করা হবে না, এই আশ্বাস পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দেখা যায় দিলীপ বর্মনকে। কিন্তু তারপরে যা ঘটল, ভিডিওতে দেখা যায় কোমরে দড়ি বেঁধে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে দিলীপ বর্মনকে। 2021 বিধানসভা নির্বাচনের পর হিংসায় জড়িত থাকার অভিযোগ ছিল দিলীপের বিরুদ্ধে। বিজেপি কর্মী ও সমর্থকদের দোকান লুট এবং মারধরে জড়িত থাকার অভিযোগও ছিল। সরকারে পালাবদল হয়েছে, ফলে এককালে এলাকার ত্রাস তৃণমূল নেতা দিলীপ বর্মনের চোখ রাঙানি এখন কান্নায় পরিণত হয়েছে। আম জনতা ডিম মেরেও দিলীপের উপরে তাদের রাগ মেটায়। এদিকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো নিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অসন্তোষ প্রকাশ করেন। জাহাঙ্গীর খানের স্ত্রীর করা মামলার এদিন শুনানি ছিল। কোনো অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো কখনোই আইনত সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন বিচারপতি। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা খেয়াল রাখারও কথা বলেন। পুলিশের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়েছেন বিচারপতি। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কটা মামলা রয়েছে তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীর খানকে পুলিশ দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়েছে বলেও মামলার আবেদনপত্রে উল্লেখ করেছেন। 1 জুলাই এই মামলার শুনানি। আবাসের টাকায় সিঁধ কেটেছিলেন, হাসপাতাল থেকে কোটি টাকা কাটমানিও তুলেছিলেন।
ক্ষমতার পাশা উল্টাতেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাতে হাত করা পড়ায় পুলিশ। দিন কয়েকের মধ্যেই গ্রেফতার উদয়নের ডান হাত বলে পরিচিত বিশু ধর। উদয়নকে জেরায় উঠে আসে দিনহাটা শহর সভাপতি বিশু ধরের নাম। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মালদায় অভিযান চালায় পুলিশ। আদতে কোচবিহারের বাসিন্দা বিশু ধরকে পাকড়াও করা হয় মালদা থেকে। ধৃতের বিরুদ্ধে শিশু মঙ্গল সমিতি থেকে কাটমানি সহ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। উনি শিশু মঙ্গল সমিতি নামে একটা অবৈধ সমিতি তৈরি করে উদয়ন গুহের সাথে মিলে এবং সেটা স্লিপ দিয়ে সারা শহর জুড়ে শিশুদের নাম করে বাচ্চাদের নাম করে টাকা তুলে নিয়ে গিয়ে সেটা সেই পয়সা ওনারা পকেটে ঢুকায়। চাকরির নামে প্রতারণা যেন তৃণমূল আমলে জলভাত হয়ে গিয়েছিল। এদিন ফের তার প্রমাণ মিলল। অভিযোগ, চাকরির টোপ দিয়ে 10,25,000 টাকা হাতিয়ে নিয়েছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। টাকা ফেরত চাইতেই জোটে হুমকি। তৃণমূল নেতার বিরুদ্ধে গাজল থানায় নালিশ ঠুকেছেন সুপ্রিম কুমার সিনহা। 17 সালে টাকা দিয়েছিলাম, তারপর থেকে তো ওরা কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়াল শুনিয়ে নিয়ে নিয়েছেন অরিজিনাল। এভাবে এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সঠিকভাবে কাজ করবে এবং অন্যায়ের ন্যায্য বিচার হবে এবং সাধারণ মানুষ তার বিচার পাবে। অন্যদিকে কালিয়াচকেও একই কায়দায় প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত কর্মী অমল কান্তি সরকার। অভিযোগ, বেশ কয়েক বছর আগে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রায় 6.5 লক্ষ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত তৃণমূল নেতা। টাকা চাইতে গেলে উল্টে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকিও দেন। ভাইরাল হয়েছে তৃণমূল নেতার টাকা নেওয়ার সিসিটিভি ফুটেজ। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এটা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। কোনো চোরকে আমরা ছাড়বো না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক। পালা বদলের পর প্যান্ডোরার বাক্স খুলেছে। বেরিয়ে আসছে 15 বছরের কুকীর্তি। প্রতিদিন চোখ কচলে সেটাই দেখছে রাজ্যবাসী। এমনিতে খুব একটা রাউডি মুডে দেখা যায় না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে, কিন্তু এলাকায় একের পর এক অভিযোগ পেয়ে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না মন্ত্রী। শুক্রবার একেবারে দাবাং ভূমিকায় দেখা গেল তাঁকে। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার 80 ঘর পুলিশ ফাঁড়ির আধিকারিককে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। কলকাতায় বাজেট অধিবেশন সেরে সম্প্রতি শিলিগুড়ি ফিরেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। বর্ষায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কি পরিস্থিতি তা খতিয়ে দেখতে দলীয় কর্মীদের সাথে গোটা এলাকা ঘুরে দেখেন। সেখানেই এলাকায় মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ যায় মন্ত্রীর কানে। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। এরপরই সোজা ভক্তিনগর থানার অধীনে 80 ঘর পুলিশ ফাঁড়িতে চলে যান শঙ্কর ঘোষ। একাধিক অভিযোগে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ শোনার পরই দলীয় কর্মী থেকে স্থানীয় মানুষদের সামনেই আইসির উদ্দেশ্যে মন্ত্রীর আলটিমেটাম, তাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়। দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। 80 ঘর পুলিশ ফাঁড়ির অধীনস্থ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ। জমি মাফিয়া থেকে বালি মাফিয়ার দৌরাত্ম্য, বন্দুক নিয়ে দাদাগিরির একাধিক অভিযোগ রয়েছে এলাকায়। রাজ্যে পালা বদলের পরেও পুলিশ উপযুক্ত পদক্ষেপ করছে না বলে অভিযোগ ওঠে। এদিন পুলিশকে হুঁশিয়ারির পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থা এবং একাধিক বেহাল রাস্তাও পরিদর্শন করেন মন্ত্রী শঙ্কর ঘোষ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।